রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৪৫ পর্ব। জাঙলের কাছাকাছি এসে সুচাঁদ বললে, বনোয়ারি, তা পয়সা কটা দিবি এখন? বনোয়ারি কোমরের গেজেল থেকে একটি দুয়ানি বার করে তার হাতে দিয়ে বলবে, এই একবেলা খাটুনির দামই দিলাম তোমাকে, উবেলা আর আসতে হবে না। আসতে হবে না কিনে? বুকটা ধড়াস করে উঠল সুচাঁদের। সে বুঝতে পেরেছে বনোয়ারি তাকে শুধু আজ ওবেলার জন্য নয়, বরাবরের জন্যেই আর কাজে নেবে না। বনোয়ারি বললে, তুমি বুড়ো মানুষ, তোমাকে নিয়ে কি খেটে পোষায়, না তোমারই আর খাটা পোষায়? সুচাঁদ খানিকটা চুপ করে থেকে বললে, তা বেশ, দে তাই দে, তোর ধর্ম তোর ঠাঁই। প্যাটের বেটি যেকালে বইমুখ, সেকালে আর পরের ভরসা কিসের? লইলে আমি এখনো যা খাটতে পারি তা তোর পরিবার পারে না। বনোয়ারি আর কথা বললে না। সে স্ত্রীকে সঙ্গে করে চলে গেল গ্রামের দিকে। জল খাবারের সময় হয়েছে, জল খাবে। তার আগে গরুগুলিকে দুইতে হবে, তাদের মাঠে ছেড়ে দিতে হবে। অনেক কাজ, একটু দেরি হয়ে গিয়েছে আজ। বনোয়ারির গড়নটা খুব মোটা, তার উপর জোয়ান বয়সের প্রথম থেকে বাঁক বয়ে পালকি বয়ে বাঁকাত্তা ডান কাঁধের চেয়ে উঁচু হয়ে গিয়েছে। চলেও সে বেঁকে, ডান পাটা পড়ে জোরে জোরে। হন হন করে সে চলল। ভিজে আলপথে ডান দিকের কিনারায় তার পায়ের ছাপ বসে যাচ্ছে। হঠাৎ একটা জায়গা ভস করে বসে গেল। বনোয়ারি পিছন ফিরে তাকিয়ে দেখলে। বললে, সঙ্গে সঙ্গে হেঁট হয়ে ঝুঁকে পড়লে সে। বউ বললে, কি? পিঁপড়ে, অসংখ্য পিঁপড়ে গর্তটার ভিতরে বিচবিচ করছে, অধিকাংশের মুখে ডিম। বউ বললে, আহা, দেখে চলতে হয়, ডিম নিয়ে কেমন আকুলি বিকুলি করছে দেখো দিনি, তোর মাথা। বনোয়ারি এদিক ওদিক চেয়ে মাঠের মধ্যে দিয়ে একটা পিঁপড়ের শাড়ি দেখিয়ে বললে, ওই দেখ, অনেকক্ষণ থেকে ওরা পালাতে লেগেছে এখান থেকে। তারপর আকাশের দিকে চেয়ে বললে, জলঝড় পেচেণ্ড একটা হবে লাগছে। জলঝড় হবে? পেচণ্ড? পেচণ্ড? হ্যাঁ, পিঁপড়েতে জানতে পারে। বর্ষায় দেখিস না, মেঝে থেকে দেলে বাসা করে। দাঁড়া। বলে সে এগিয়ে গেল কর্তার থানের দিকে। ওখানে বেলগাছের গোড়াগুলিতে 12 মাস মানুষের হাত পড়ে না, পরে কালে কোশমিনে। এই নিরুপদ্রবতার জন্য বেলগাছ শ্যাওড়া গাছের গোড়াগুলি পিঁপড়ের বাসায় ভর্তি। প্রচুর পরিমাণে বালি মাটির কণা তুলে ছোট স্তূপের আকারে উঁচু করে সাজিয়ে চমৎকার বাসা করে। কিন্তু বর্ষার আভাস পাওয়া মাত্র পিঁপড়েগুলি ডিম নিয়ে উঠে যায় গাছের উপরে। পুরনো গাছগুলির জীর্ণ গাত্রে ছিদ্র করাই আছে, সেই ছিদ্রগুলি পরিষ্কার করে নিয়ে বাস করে। বৃষ্টি অনাবৃষ্টির লক্ষণ জানতে হলে বনোয়ারি ওই গাছতলায় এসে দাঁড়িয়ে দেখে পিঁপড়েগুলি নিচে নেমে এসেছে কি উপরে উঠেছে। বেশি দূর যেতে হলো না। কর্তার থানের মুখে এসেই তার নজরে পড়ল কতগুলো কাক নেমেছে। বেলগাছের ডালে বসে আছে সড়ক ফিঙের ঝাঁক, তারাও মাঝে মাঝে ঝাঁপিয়ে পড়ছে। কাকদের আশেপাশে লাফাতে লাফাতে ঠুকরে কিছু খেয়ে চলেছে। পিঁপড়ে খাচ্ছে, তাতে আর ভুল নাই। পিঁপড়েরা দল বেঁধে বেরিয়ে উপরে চলেছে। পক্ষীর ঝাঁক নেমেছে, ওদের ভোজ লেগেছে। প্রচণ্ড ঝলঝড় একটা হবে, তাতে সন্দেহ নাই। পাড়ার লোককে সাবধান করতে হবে, এসব হুঁশ যদি কারো থাকে। বনোয়ারির আক্ষেপ হলো, বলে ও কাহারদের সে জ্ঞান দিতে পারলে না।
বনোয়ারি বাড়ি ফিরল। বউ আগেই এসেছে। সে বললে, আচ্ছা বাজে কারণে তোমার মতি বটে বাপু। সাবি বেনদা বসে আছে, ওত উঠেছে, ওরা আর যাবে কখন? বনোয়ারি বললে, চেঁচাস না বুল্লি মাগি। একদণ্ড দেরিতে সাবি বেনদা ওদের ননির পুতুলের মতো গলে যাবে না? আমার কর্ম আমি বুঝি। দে বাছুর দে, কেড়েটা দে। গাইগুলি চিৎকার করছিল বাছুরের জন্য। বনোয়ারি গিয়ে কপালে গালে হাত বুলিয়ে বললে, হচ্ছে হচ্ছে, মা সকল, ধৈর্য ধরো একটুকুন। হাসতে লাগলো সে। গাই ধুয়ে শেষ করে কেড়েটি নামিয়ে দিতে সাবি বললে, গেরস্তরা বলছে বেজায় জল দিচ্ছিস দুধে, জল একটুকুন কমিও কাকি। সাবি বেনদা দুজনে চন্দনপুরে যায় দুপুরবেলা। সুকৌশলে স্তূপীকৃত ঘুঁটে বড় বড় ঝুড়িতে সাজিয়ে নেয়। তার উপরে রাখে দুধের ঘটি। চন্দনপুরের ভদ্রলোকের বাড়িতে দুধ রোজ দিয়ে আসে, 4 পয়সা সের দুধ। বনোয়ারির বাড়িতে দুধ 4 সের। সেই দুধে কোপাইয়ের বালিখোড়া পরিষ্কার জল মিশিয়ে বনোয়ারির বউ 5 সের করে দেয়। দিন গেলে 5 আনা পয়সা। তার মধ্যে দৈনন্দিন 5 পয়সা হিসাবে পায় সাবি আর বেনদা। বনোয়ারির বউ বড় ভালো মানুষ। সে ঘাড় নেড়ে বললে, জল তো সেই 1 মাপেই দিই মা, বেশি তো দিই না। বনোয়ারি সাবির দিকে তাকিয়ে বললে, পথে ঝর্ণার জল মিশিয়ে তোরা আরো কতটা বাড়াস বল দিনি। বেনদা বললে, হেই মা গো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা বড় শ্যানা হে। হাসতে লাগলো বনোয়ারি। বেনদা এবং সাবিও হাসতে লাগলো। এ কথার পর অস্বীকার করলে না তারা অভিযোগ। বনোয়ারি আবার বললে, একটুকুন কম বাড়িয়ে লিস, মানে মানে আগে যতটা বাড়াতিস তার চেয়ে বাড়াস না, তাহলে বাবুরা রাগ কাটবে না। কথাটা সত্য। সাবি এবং বেনদা শুধু তারাই বা কেন, কাহার পাড়ার যেসব মেয়ে পরের দুধ চন্দনপুরে যোগান দিয়ে আসে তারা সকলেই ওই কাজ করে। পথে দুধে খানিকটা জল ঢেলে দুধ বাড়িয়ে দৈনিক 2-4 পয়সা উপরি উপার্জন করে। বনোয়ারি স্ত্রীকে বললে, ডিমগুলান দিয়ে দে। স্ত্রী বললে, মনির বাড়িতে দেবে বলেছিলে যে, দে দে, এখন পয়সার টান, জমি কাটতে লোকজনকে পয়সা দিতে লাগবে। মনির? মনে মনেই জল্পনা কল্পনা করে বনোয়ারি। মনির যে এখন কে হবেন কে জানছেন। চন্দনপুরে বড়বাবুর চরণ যদি পায় তবে। মৃদু হাসি মুখে ফুটে উঠল তার। সেই হাসি মুখেই চলল সে করালির বাড়ির দিকে। করালি নাই নিশ্চয়ই, পাখিকে বলে আসবে। করালিকে বলিস আমায় গোটা কতক গাইতে চাই। একটু পাড়া ঘুরেই চলল সে। কার ঘরের চালের কেমন অবস্থা দেখে নিচ্ছিল। 2-4 দিনের মধ্যে জল একটু বেশি পরিমাণেই হবে। সামনে বৈশাখ মাস, জল হলে ঝড় হতেই হবে। পাথর অর্থাৎ শিলাবৃষ্টি হওয়াও অসম্ভব নয়। সকলকে সতর্ক করে দিতে হবে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 46 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।